এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। উজান, তুই কিন্তু আবার বেশি বাড়াবাড়ি করছিস। লিমিট ক্রস করে যাচ্ছিস তুই। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছিস? তুই তো নিজেই বলিস তুই নাকি ওই মো নামের মেয়েটাকে বিন্দুমাত্র ভালোবাসিস না। তাহলে কেন? মো শব্দটা শোনা মাত্রই উজানের মদ্যপ ও রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্টের শক লাগলো। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের 2 হাতের মুঠো শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত রিংস আর এসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবু নিজের ভেতরে সমস্ত পুরুষালী জেদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের উপর দাঁড়িয়ে সিংহ সুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল। মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র ওই? মো শব্দটা শোনা মাত্র এই উজানের মদ্যপ ও রক্তাক্ত মস্তিষ্কে যেন 1000 ভোল্টের কারেন্টের শক লাগলো। সে আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। বাঘের মতো এক হিংস্র হুঙ্কার ছেড়ে সে ঝাঁপিয়ে পড়ে ইফাতের শার্টের কলারটা নিজের 2 হাতের মুঠো শক্ত করে চেপে ধরল। অতিরিক্ত ড্রিঙ্কস আর অ্যাসিডের যন্ত্রণার কারণে উজান এই মুহূর্তে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু প্রায় হারিয়ে ফেলেছে। তার শরীর টলছে, তবু নিজের ভেতরের সমস্ত পুরুষালী জেদ আর হিংস্রতা এক জায়গায় এনে ইফাতের মুখের উপর দাঁড়িয়ে সিংহ সুলভ হুঙ্কার ছেড়ে গর্জে উঠল। মৌ, কাকে মৌ বলে ডাকছিস? হ্যাঁ, তাসফিয়া মৌ চৌধুরী শুধুমাত্র এই উজান চৌধুরীর, অনলি উজান চৌধুরীর নিজের প্রপার্টি। শি ইজ মাই লিগেল ওয়াইফ। ও আমার আমার বউ। তুই কোন সাহসে আমার পারমিশন ছাড়া ওর নাম ধরে ডাকিস? নেক্সট টাইম যদি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাস তবে ভাবি বলবি, ওকে? অনলি ভাবি, বুঝতে পেরেছিস? ইফাত আর তন্ময় স্তব্ধ হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। যে ছেলেটা এতদিন মৌকে নিজের বউ বলে স্বীকৃতি দেয়নি, সে আজ মদ্যপ অবস্থায় বুক ছিঁড়ে চিৎকার করে বলছে মৌ নাকি তার লিগাল ওয়াইফ। তার এই দ্বিচারিতা দেখে ইফাত আর নিজের রাগ সামলাতে পারল না। সে এক ঝটকায় উজানের হাত দুটো নিজের কলার থেকে ছাড়িয়ে দিয়ে তাকে সজোরে পেছনের দিকে ধাক্কা মেরে সরিয়ে দিল। জাস্ট শাট আপ উজান। নিজের এই নোংরা পাগলামি এবার বন্ধ করবি? যে মেয়েটাকে তুই কোনোদিন নিজের বউ বলে মন থেকে মানিসনি, যাকে দিনের পর দিন কষ্ট দিয়েছিস, এখন কোন মুখে তুই তাকে নিজের বউ বলিস? আমি খুব ভালো করে জানি। আর একটু পর তোর ওই মদের নেশা কেটে গেলে তুই আবারও সেই আগের মতো রুক্ষ আর নিষ্ঠুর বিহেভিয়ার করবি। সো দয়া করে নিজের এই সস্তা ড্রামা বন্ধ কর আর শান্ত হয়ে বাসায় চল। অনেক রাত হয়েছে। মো আই মিন ভাবি তোর জন্য খেয়ে ওয়েট করছে। উজানের মত্ত চোখে যেন হিংস্রতার পারদ আরো ছড়ে গেল। সে দেয়াল ধরে কোনো মতে নিজের টলমলে শরীরটার সামনে নিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। হার্ট? কিসের হার্ট? হ্যাঁ, ওই মেয়েটাকে যখন আমি সামান্য একটু কথার আঘাতে হার্ট করি তখন তোদের দরদ উতলে ওঠে, তোদের চোখে সেটা খুব বড় করে পড়ে, অথচ ও যখন দিনের পর দিন আমার ইগোতে আঘাত করে, অন্য একটা পুরুষের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, আমাকে ক্ষত বিক্ষত করে, তখন তোদের সেই অন্ধ চোখে সেটা কেন পড়ে না বল? তন্ময় এবার খানিকটা এগিয়ে এলো। উজানের টকটকে লাল চোখের দিকে নিজের 2 চোখ রেখে অত্যন্ত দৃঢ় গলায় বলল, স্টপ দিস বুলশিট উজান। ভাবি তোকে কোনোদিন একটু হার্ট করেনি, বরং তুই নিজে প্রতিনিয়ত তাকে ক্ষতবিক্ষত করছিস। এই আধুনিক যুগে যেখানে একটা ছেলে দিনের পর দিন বুক ফেটে কান্না করেও নিজের প্রেয়সীকে ধরে রাখতে পারে না, সেখানে ভাবি প্রতিটা সেকেন্ড তোর মতো একটা পাষাণের পেছনে ভালোবাসি ভালোবাসি বলে ছায়ার মতো ঘুরে বেড়ায়, আর তুই সেটাকে চরম অবহেলায় ইগনোর করিস। আর আজ হুট করে তোর ওই নোংরা ইগোতে আঘাত লাগায় মনে হলো সে তোকে হার্ট করছে। শোনু জান, তোর এই আলগা পিরিত আর পজেসিভনেস নিজের পকেটে রাখ। মুখে যখন কোনোদিন বুক ফুলিয়ে ভালোবাসি শব্দটা বলতে পারিস না, তাহলে এমন কুৎসিত কাজের মাধ্যমে সেটা প্রমাণ করার কোনো দরকার নেই। একবারে রাইট কথা বলেছিস তন্মা। হিফাত এবার উজানের মুখোমুখি দাঁড়িয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ায়, বাই দ্য ওয়ে উজান,
তুই কোন সাহসে ওই নির্দোষ সাব্বির ছেলেটার গায়ে হাত তুললি? তুই কি জানিস ছেলেটার এই রক্তাক্ত অবস্থা দেখে ওর মা হসপিটালের মেঝেতে পড়ে কেমন পাগলের মতো চিৎকার করে কাঁদছে? ছেলেটাকে এই মুহূর্তে ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টে হবি হসপিটালের আইসিইউতে সাপোর্টে নেওয়া হয়েছে। তোর এই এক মুহূর্তের ভুলের জন্য আমার ওই ফুলকন্যাও আজ পাগলের মতো তার ভাইয়ের জন্য হসপিটালের সামনে বারান্দায় আছাড় খেয়ে কাঁদছে। যদি আজ সাব্বিরের কিছু হয়ে যায় তখন কি হবে উজান? তখন কি তুই তোর এই ইগো দিয়ে একটা জীবন ফিরিয়ে দিতে পারবি? ইফাত একদমই কথাগুলো বলে থামলো, কিন্তু উজানের ভেতরের সেই পজিটিভ রাক্ষসটা যেন শান্ত হওয়ার বদলে আবার এক মস্ত বড় গর্জন তুলে উঠল। আই জাস্ট ডোন্ট কেয়ার। সাব্বির মরুক আর বাঁচুক তাতে উজান চৌধুরীর কিচ্ছু যায় আসে না। উজান চৌধুরীর প্রপার্টির দিকে যে পুরুষ ভুল করেও নজর দেবে তার শেষ পরিণতি ঠিক এই আইসিইউর বিছানায় হবে। উজান, তুই কি সত্যি একটা পাগল? যাকে তুই ভালোবাসিস না, বউ হিসাবে কোনোদিন মেনে নিস না, তাকে নিয়ে তোর মনে এত জেলাসি ফিল কেন হয় বলতো? উজান এবার নিজের সামনে থাকা কাঠের চেয়ারটায় সজোরে এক লাথি বসিয়ে দিল। তারপর এক হিংস্র সিংহের মতো পুরো বাংলোর ছাদ কাঁপিয়ে গর্জে উঠল। আমি ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। আমি ওই বিড়ালের বাচ্চাকে আজও একটু ভালোবাসি না। ও আমার বউ নয়, কিন্তু ও আমার এক্সক্লুসিভ প্রপার্টি। আর উজান চৌধুরীর পার্সোনাল প্রপার্টির দিকে যে পুরুষ চোখ তুলে তাকানোর ধৃষ্টতা দেখাবে তাকে জ্যান্ত খুন করতেও আমার এই হাতের একটা আঙুলও কাঁপবে না। মাইন্ড ইট। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, বড় বড় পা ফেলে বাংলোর বাইরে চলে গেল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইফাত আর তন্ময় দুজনেই এক তপ্ত দীর্ঘশ্বাস ফেললো। ইফাত নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, কেউ পাবে না যেন অপেক্ষা করে, আর কেউ হাতের মুঠোয় পেয়েও অ্যাভয়েড করে। হায় রে ভালোবাসা, তো এমন কেন? যদি তাকে নিজের করে নাই পাওয়া হয় তাহলে কেন এত মায়া দিলি? উজান বাংলো থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তন্ময় আর ইফাতও দ্রুত বাইরে বেরিয়ে এলো, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। উজান তার হাই স্পিড বাইকটা নিয়ে স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে হাইওয়ের দিকে বেরিয়ে গেছে। এই মুহূর্তে উজানকে নিয়ে তাদের দুজনের মনে ভীষণ টেনশন ও ভয় হতে লাগলো। ছেলেটা মাথা ঠান্ডা থাকলে যেমন শান্ত ও ভদ্র, মাথা গরম হলে তার চেয়ে হাজার গুণ বেশি ভয়ঙ্কর ও সাইকো রূপ ধারণ করে। ইফাতের সবচেয়ে বেশি ভয় হচ্ছিল মৌকে নিয়ে। না জানি মদ্যপ হিংস্র উজান বাসায় ফিরে ওই নিষ্পাপ মেয়েটার উপর কেমন কেয়ামতের ঝড় বইয়ে দেবে। ইফাত আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে নিজের গাড়ির এক্সিলারেটর চেপে দ্রুত গতিতে উজানের বাইকের পেছু নিল। উজান এই ঘোর মাঝরাতে বাইকটা এতটাই মারাত্মক গতিতে চালাচ্ছে যে রাস্তায় থাকা অন্যান্য যানবাহনগুলো তার সামনে এক একটা বিন্দুর মতো মিলিয়ে যাচ্ছে। সে যেন বাতাসের গতিকে টেক্কা দিয়ে ধাবমান হচ্ছিল। প্রায় মিনিট 20 পর উজান প্রচন্ড টাল মাটাল অবস্থায় চৌধুরী মঞ্জিলের বিশাল গেট খুলে ভেতরে এসে পৌঁছালো। সে রাগে শরীর কাঁপতে কাঁপতে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে ঢুকলো, কিন্তু চারপাশটা পুরো নিঝুম। বাসায় বাড়ির কোনো একজন সদস্য কেউ দেখতে পেল না সে। অতঃপর রেগে গিয়ে এক সার্ভেন্টকে জিজ্ঞেস করতে জানতে পারলো কিছুক্ষণ আগে সাব্বিরের আইসিইউতে যাওয়ার খবর পেয়ে বাড়ির সবাই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে উজানের ফর্সা মুখখানা রাগে একদম রক্তাভ লাল হয়ে গেল, যার কারণে আজ উজানের এই ব্যাপুরুয়া ও ধ্বংসাত্মক অবস্থা ঠিক সেই পরপুরুষের জন্যই মাঝরাতে হসপিটালে ছুটে গেছে। উজান সেখানে আর এক সেকেন্ড দাঁড়ালো না, নিজের বাইকটা ঘুরিয়ে তীব্র আক্রোশে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। উজান যখন হসপিটালের মেইন গেটে পৌঁছালো ঠিক তখনই দেখলো চৌধুরী বাড়ির গাড়ি থেকে মৌসহ বাড়ির বাকি সবাই মাত্রই নিচে নামছে হসপিটালের ভেতরে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে উজান এক ঝড়ের গতিতে বাইক থেকে নেমে গিয়ে ময়ূর ডান হাতটা লোহার সারাশির মতো শক্ত মুঠোয় আঁকড়ে ধরলো। এই মাঝরাতে উজানের এমন অগ্নিকুণ্ডের মতো ভয়ঙ্কর মুখচ্ছবি দেখে বাড়ির বাকি সবাই চরম বিস্ময় আর ভারার্থ দৃষ্টিতে তাকিয়ে রইল। উজান মেয়ের হাতটা এতটাই নিষ্ঠুরভাবে চেপে ধরেছে যে মেয়েটার কবজির হাড় যেন মরমর করে ভাঙার উপক্রম হলো। উজান নিজের ভেতর থেকে সমস্ত মদ্যপতা লুকিয়ে এক চরম শীতল কণ্ঠে আওড়ালো, চলো পিচ্ছি। মো নিজের হাতের অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে শরীর মুচড়ে শুরু করে দিল। উজান নিজের অবাধ্যতা দেখে আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। মো কাঁদতে কাঁদতে বলল, কারণ আমাকে, আমি এখন কোথাও যাব না। আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি যাব তার কাছে, ছাড়ুন আমায়।
ময়ের মুখ থেকে অন্য ছেলের জন্য এমন আকুতি শোনা মাত্রই উজান নিজের বাম হাত দিয়ে ময়ের থুতনিটা সজোরে চেপে ধরে বাঘের মতো গর্জন করে উঠল। তোর কাছ থেকে পারমিশন নিতে আমি এখানে আসিনি, কিংবা তোকে হাত জোর করে রিকোয়েস্ট করে বাড়ি নিয়ে যেতেও উজান চৌধুরী আসেনি। আমি যা বলবো তোকে ঠিক সেটাই করতে হবে। এই বলে উজান এক ঝটকায় মুখে এক হাত দিয়ে নিজের কোলে তুলে নিল এবং বাড়ির সবার সামনে দিয়ে তাকে বাইকের সামনে উপর বসিয়ে এক টানে বাইক স্টার্ট দিল। তার এমন আকস্মিক ও অহংকারী কাণ্ড দেখে উপস্থিত সবাই পুরো স্তব্ধ ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। আরিফুল চৌধুরী রাগে নিজের দাঁতে দাঁত চেপে ধরে বললেন, দেখছো মৌসুমী, তোমার আদরের ছেলেটা দিন দিন কেমন জানোয়ার আর অমানুষ হয়ে উঠেছে। ভরা রাস্তার মাঝে হসপিটালের সামনে চৌধুরী বাড়ির বৌমার গায়ে ওভাবে হাত তুলতে ওর একটুও বাতলো না। মৌসুমী চৌধুরী একদম চুপ হয়ে গেলেন। তিনি নিজেও কিছুতেই মাথা খাটিয়ে বুঝতে পারছেন না তার শান্ত ভদ্র প্রফেসর ছেলেটা হঠাৎ এমন সাইকোপ্যাথের মতো বিহেভিয়ার কেন করছে। কিছুক্ষণের মধ্যেই উজান মৌকে নিয়ে ঝড়ের গতিতে বাসায় এসে পৌঁছালো। মৌ পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে তার কোল থেকে ছুটে যাওয়ার জন্য হাত পা ছুড়লেও কোনো লাভ হলো না। উজান তাকে এক হাতে পাজা কোলা করে তুলে নিয়ে নিজের বেডরুমে ঢুকলো এবং দরজায় লাথি মেরে লক আটকে দিয়ে মৌকে ধপাস করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। মৌ বিছানায় পড়ে ততক্ষণে তীব্র চিৎকার দিয়ে কেঁদে উঠল। আপনি আমাকে কেন জোর করে এখানে নিয়ে আসলেন? আপনি জানেন ওখানে আমার ময়ের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই উজান ক্ষিপ্ত হয়ে তার উপর বাঘের মতো ঝুঁকে পড়ে বলল, জাস্ট শাট আপ। তোকে বলেছি তুই ওই বালের নাম নিজের মুখে আন না, তো তবু কেন মুখে আনলি? তুই এই উজান চৌধুরীর বিয়ে করা বউ, তাহলে কোন সাহসে তুই আমার পারমিশন না নিয়ে এই মাঝরাতে বাসা থেকে বের হলি? হ্যাঁ, ও নিজের চোখের জল মুছতে মুছতে চোখ দুটো বড় বড় করে উজানের এই হিংস্র রূপের দিকে তাকিয়ে রইল। চোখ থেকে অনবরত নোনা জল গড়িয়ে গাল বেয়ে ওড়নায় মিশে যাচ্ছে। একে তো তার প্রাণপ্রিয় ভাইটা হসপিটালের আইসিইউতে এমন আশঙ্কাজনক অবস্থা, তার উপর সে নিজের বরের ওই পৈশাচিক রূপ কোনোভাবে মেনে নিতে পারছে না। সে নিজের ভেতরের সমস্ত ভয়কে একপাশে ঠেলে উল্টো চেঁচিয়ে উঠল, ফাজলামো করছেন আমার সাথে? ওখানে হসপিটালে আমার সাব্বির ভাইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আমি এখানে বসে আপনার ওই ফালতু পারমিশনের জন্য ওয়েট করব? সরুন আপনি আমার সামনে থেকে, আমি এক্ষুনি হসপিটালে যাব। মৌ বিছানা থেকে নেমে যে না দরজার দিকে যেতে চাইল, উজান তার পথ আটকে যমদূতের মতো সামনে দাঁড়িয়ে গেল। তোকে আমি একবার বললাম না তুই এই রুমের চৌকাঠ পেরিয়ে আজ এক পাও বাইরে বের হবি না? আপনি বের হতে না বললেই আমি শুনবো নাকি? মৌ এবার উজানের বুকে নিজের ছোট ছোট হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল। বারবার বউ বউ বলে কিসের এত অধিকার দেখাচ্ছেন শুনি? আপনি কি আমায় নিজের বউ বলে মানেন? হ্যাঁ, মানেন না তো তাহলে আমার ওপর আপনার কোনো জোর বা অধিকার নেই। তো আমি আমার ইচ্ছে মতো যেখানে খুশি যাব, যার সাথে খুশি দেখা করব। তোকে আমি বউ মানি আর না মানি, দুনিয়ার খাতায় তুই শুধু আমারই বউ। আর আমি যতদিন বেঁচে আছি তুই শুধু এই উজান চৌধুরীর প্রপার্টি হয়ে থাকবি। হাত ছাড়ুন। ছাড়বো না। আমি যা বলবো তোকে মুখ বুঝে ঠিক তাই করতে হবে। ওই কুত্তার বাচ্চাকে দেখতে তোকে আমি কোনো জন্মেও যেতে দেব না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ুন আমার, আমি যাবই যাব। মৌ তড়িঘড়ি করে আবারও উজানকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। নিজের কথার এমন চরম আবদ্ধতা দেখে উজান নিজের অজান্তেই তার বাম হাতটা তুলে মৌর ফর্সা গাল বরাবর সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়ের তীব্রতায় মৌ সামলাতে না পেরে ছিটকে গিয়ে শক্ত মেঝের উপর পড়ে গেল। উজান দ্রুত গিয়ে মেঝের উপর মৌয়ের দুই গাল নিজের শক্ত হাতের মুঠোয় চেপে ধরে পশুর মতো হুঙ্কার ছাড়ল, জানোয়ারের বাচ্চা, তোকে এতবার বারণ করলাম যে তোকে আমি ওই কুত্তার বাচ্চার সাথে দেখা করতে দেব না, তবু তুই আমার অবাধ্য হোস, আমার কথার উপর কথা বলিস। তোর উপর আমার কিসের অধিকার? জাস্ট ওয়েট, আজ তোকে আমি তোর পূর্ণ অধিকার বুঝিয়ে দিচ্ছি। হে বলেই উজান নিজের গায়ের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলতে লাগলো। তার ডান হাতের তালুতে যে তীব্র অ্যাসিডের যন্ত্রণা হচ্ছিল, মাংস পুড়ে যাচ্ছিল, সেসবের কোনো তোয়াক্কা না করেই সে শার্টটা গা থেকে খুলে মেঝের উপর ছুঁড়ে ফেলে দিল। তার এই উন্মত্ত বিবস্ত্র রাগান্বিত অবস্থা দেখে মৌ ভয়ে একেবারে খাঁচায় বন্দি পাখির মতো কুকড়ে উঠল।
উজান চৌধুরীর এমন দানবীয় রূপ মৌ নিজের জীবনে কোনো দিন দেখেনি। উজান এক হাত দিয়ে মুখে মেঝে থেকে তুলে বিছানায় আছাড় মেরে ফেলে তার উপর হিংস্র সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল। সে উন্মাদের মতো ময়ের গলার ভাঁজে ঘাড়ের নরম চামড়ায় নিজের ধারালো মুখটা ডুবিয়ে দিতেই এতক্ষণে ছটফট করতে থাকা ময়ের হাত পায়ে নড়াচড়া ফুট করে একদম স্তব্ধ হয়ে গেল। উজান কামনায় ও রাগের ঘুরেও ময়ের এই আকস্মিক শান্ত হয়ে যাওয়া টের পেয়ে এক পলকের জন্য মুখ তুলে তার দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার মাথার সমস্ত মদনেশা এক সেকেন্ডে কর্পূরের মতো উড়ে গেল। সে দেখতে পেল ময়ের চোখ দুটো বুজা, ফর্সা গালটা থাপ্পড়ে ছুটে লাল হয়ে ফুলে গেছে, আর সে পুরোপুরি সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। পরক্ষণে উজানের মস্তিষ্কে তীব্র এক ধাক্কা লাগলো। সে বুঝতে পারলো রাগের মাথায় পজিটিভনেসের ঘুরে সে মেয়েটার সাথে আজকে জঘন্য অপরাধ করতে যাচ্ছিল। সে শটান হয়ে বিছানা থেকে অনেকটা দূরে সরে এলো। নিজের দুই হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে মেঝের উপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিজের ভেতরের মনুষ্যত্ব আজ তাকে তীব্র চিৎকার দিয়ে চিৎকার করে উঠল। শাট আপ উজান, শিট, ড্যাম ইট। উজান, এটা তুই কি করতে যাচ্ছিলি? তুই নিজের জেদ আর হিংস্রতার জন্য আজ নিজের পিচ্চি বউটার উপর হাত তুললি, তার ফুলের মতো শরীরে আঘাত করলি। উজান এবার নিজের ভেতরের সমস্ত হিংস্রতা ছেড়ে ফেলে এক বুক কাঁপানো আতঙ্ক নিয়ে খানিকটা ঝুঁকে গেল ময়ের দিকে। কিন্তু মেয়েটা তখনই একেবারে নিস্পন্দন, অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। তার এই নিথর অবস্থা দেখে উজানের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন প্রতি সেকেন্ডে 1000 মাইল গতিতে লাফাচ্ছে। হঠাৎ করে তার বুকের বাম পাশটা এক তীব্র সুতীব্র ব্যথা শুরু হলো। সে তো ময়ের এমন একটা করুণ অবস্থা কোনোদিনও চায়নি। তবে কেন কোন আদিম হিংস্রতার বশে সে আজ অমন এক ভয়ঙ্কর পাগলামি করে বসলো? উজান নিজের বিবেককে আজ কোনো জবাব দিতে পারছে না। সে পরম মায়ায় আর অনুশোচনায় ময়ের বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া নরম হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় আঁকড়ে ধরল। তারপর অত্যন্ত অপরাধীর মতো মিনমিন স্বরে ভাঙা গলায় আওড়াতে লাগলো, পিচ্চি, এই পিচ্চি, প্লিজ ওপেন ইউর আইস, প্লিজ টক টু মি। একটা বার অন্তত কথা বলো না আমার সাথে। সরি, আই এম রিয়েলি সরি পাখি। আমি এসবের কিছুই ইচ্ছে করে করতে চাইনি। আমি তো কোনো দিন স্বপ্নেও ভাবিনি আমার এই পুচকে পিচ্চিটাকে নিজের হাতে এভাবে আঘাত করে বসবো। প্লিজ একটাবার চোখ মেলো, যা খুশি শাস্তি দাও আমাকে, তবুও এভাবে চুপ করে থেকে ভয় দেখিও না। কিন্তু ময়ের দিক থেকে কোনো রকম রেসপন্স এলো না। সে আগের মতো সমস্ত জাগতিক অনুভূতি হারিয়ে অবশ্যই শুয়ে রইল। ধীরে ধীরে তার হাত পায়ের তালুগুলো যেন শীতকালের বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। তা দেখে উজানের বুকের ভেতরটা ধকধক করে উঠল। সে খুব ভালো করে বুঝতে পারছে মৌ তার আজকের এই আকস্মিক দানবীয় ব্যবহারে মরণাত্মক ভয় পেয়েছে। কিন্তু সেই বা তখন কি করবে? সে নিজেও তো রাগের মাথায় নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। এবার উজানের মনে এক তীব্র ভয়ের পাহাড় এসে জমা হলো। তার এই চপল অভিমানী পিচ্ছি বউটা জ্ঞান ফেরার পর আদৌ কি কোনোদিন তার সাথে কথা বলবে? মেয়েটা তো বড় বেশি অভিমানী। এই পিচ্ছি মেয়েটা যদি চিরকালের জন্য তার উপর থেকে নিজের অধিকার তুলে নেয়, যদি কোনোদিন তার সাথে আর কথা না বলে, তখন কি হবে? তখন সে কিভাবে কোন মুখে এই অবুঝ মেয়েটার পাহাড় সম অভিমান ভাঙাবে? উজান আর নিজের মাথায় কিছু চিন্তা করতে পারছে না। বয়স বাড়ার সাথে সাথে সমাজ তাকে এই জ্ঞানী প্রফেসর তকমা দিলেও আজ মনে হচ্ছে তার সমস্ত বোধ বুদ্ধি এক নিমিষে লোপ পেয়েছে। নয়তো একটা সামান্য কারণে কেউ নিজের অর্ধাঙ্গিনী এইটুকু একটা বাচ্চা মেয়ের গায়ে এইভাবে হাত তোলে। অবশ্য এই কারণটুকু দুনিয়ার বাকি সব মানুষের কাছে বড় সামান্য মনে হলেও উজান চৌধুরীর মনস্তত্ত্বে এটা মোটেও সামান্য নয়। মেয়েটাকে সে মুখে স্বীকার করে না, হয়তো ভালোবাসবে না, কিন্তু তাকে অন্য কোনো পুরুষের সাথে হাসাহাসি করতে দেখাটা উজান নিজের জীবনের বিনিময়েও সহ্য করতে পারে না। মৌকে অন্য কারো বুকের মাঝে জড়ে থাকতে দেখলে উজানের মনে হয় তার সাজানো পুরো পৃথিবীটা বুঝে এক পলকেই ওলট পালট হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। এইসব এলোমেলো আর আবুল তাবুল চিন্তার ঘুর কাটলো উজানের। সে তখন নিজের অজান্তেই ময়ের নিথর শরীরটাকে নিজের চড়া বুকের সাথে শক্ত করে লেপটে ধরে বসেছিল। ময়ের এই ফর্সা বিষণ্ণ আর ফুলে যাওয়া মুখখানা দেখে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণা বোধ হচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে কাঁপানো হাতে ইফাতকে ফোন দিল। ফোনে উজানের কান্নারত কণ্ঠ শুনে ইফাত আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না।
ঠিক মিনিট 10 মধ্যে সে চৌধুরী মঞ্জিলের ফ্যামিলি ডক্টরকে সাথে নিয়ে সরাসরি উজানের বেডরুমে এসে প্রবেশ করলো। ইফাত রুমে ঢুকে আরেক দফা চরম অবাক ও স্তব্ধ হলো, কারণ উজান তখনও উন্মাদের মতো মুখে নিজের বুকের মাঝে শক্ত করে লেপ্টে ধরে আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে। ডক্টরকে দেখা মাত্র উজান কোনো মতে নিজেকে সামনে নিয়ে মুখে বিছানায় ঠিকঠাক মতো শুয়ে দিল। এরপর ডক্টর অত্যন্ত গুরুত্ব সহকারে মুয়ের পালস চেক করলেন এবং স্টেথোস্কোপ দিয়ে ভালো করে চেক আপ করতে লাগলেন। আর এই পুরোটা সময় ইফাত এক কোণে দাঁড়িয়ে আহাম্মকের মতো নিজের বন্ধুর এই অদ্ভুত ও পাগলাটে রূপ দেখছিল। তার মাঝে উজান আর নিজের ভেতরের উদ্গ্রীবতা চেপে রাখতে পারল না। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। আঙ্কেল, আমার পিচ্চি ঠিক আছে তো? ডক্টর উজানকে ওভাবে কাঁপতে দেখে চশমাটা ঠিক করতে করতে মৃদু হাসলেন। রিল্যাক্স উজান, এতটা হাইপার বা প্যানিক হওয়ার মতো কিছু ঘটেনি এখনো। মৌ হুট করে মানসিকভাবে ভীষণ বড় কোনো শক বা ভয় পাওয়ার কারণে সাময়িকভাবে সেন্সলেস হয়ে পড়েছে। তবে হ্যাঁ, মেয়েটাকে শারীরিক দিক থেকে বড্ড দুর্বল মনে হচ্ছে। মৌ ঠিকঠাক মতো সময় মতো খাবার দাবার খাচ্ছে তো? দেখো উজান, তোমার আমি প্রফেশনাল দিক থেকে আগেই বলে দিচ্ছি, তোমাদের দুজনের বয়সের পার্থক্য কিন্তু অনেক বেশি। সো বুঝতেই পারছো আমি কথাটা কেন বললাম। অল্প বয়স হলেও তোমাকে সামলানোর ক্ষমতা ওর মধ্যে থাকলেও তোমাকে আরো সচেতন ও সংযত থাকতে হবে। ডক্টরের কথা শুনে উজান নিজের অপরাধী মুখটা নিচু করে অত্যন্ত আমতা আমতা করে বলল, কিন্তু আঙ্কেল, আমাদের মধ্যে তো আসলে তেমন কিছু। আমি সব বুঝতে পারছি উজান। লাল টুকটুকে বউ রেখে নিজেকে সামনে দূরে সরিয়ে রাখা তোমার পক্ষে বড্ড টাফ। তবুও একটু খেয়াল রাখতে হবে মেয়েটার উপর। বেশি জোর জুলুম করা এই বয়সে ওর শরীরের জন্য ঠিক নয়। তাছাড়া ওর শরীরটাও এখন একটু গরম লাগছে, মনে হচ্ছে রাতে বেশ জ্বর আসবে। আমি কিছু মেডিসিন দিয়ে যাচ্ছি, তুমি এখনই সেগুলো এনে খাইয়ে দিও, সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। ডক্টরের এই চরম ভুল ও রোমান্টিক ধারণার কথা শুনে এই বিপজ্জনক ও থমথমে পরিস্থিতিতেও ইফাত এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে শব্দহীন হাসল। অবশ্য এখানে ডক্টরের কোনো দোষ নেই। মেঝের ভাঙা কাঁচ আর ওজনের খালি গা দেখে যে কেউ এটাই ধরে নেবে। তারপর ডক্টর প্রেসক্রিপশনটা ইফাতের হাতে দিয়ে তার সাথে রুম থেকে বিদায় নিলেন। ডক্টর চলে যাওয়ার পর উজান এক মুহূর্তও রুমে বসে রইল না। সে নিজে এই গভীর রাতে মেডিসিন আনার জন্য বাইরে বেরিয়ে পড়লো। তার চেনা পরিচিত একজন পার্সোনাল ফার্মেসি থাকায় তাকে মাঝরাতে ফোন করে ঘুম থেকে ডেকে তুলে সব কটা জরুরি মেডিসিন নিয়ে ঝড়ের গতিতে আবারও রুমে ফিরে এলো সে। রুমে ফিরে এসে উজান দেখলো উমর এতক্ষণে জ্ঞান ফিরেছে, তবে সে স্বাভাবিক হয়নি। এখনো ভার ছুটে বিছানার এক কোণে নিজের শরীরটাকে একদম গুটিয়ে গোল হয়ে বসে আছে। ঠিক তখনই উজানকে হসপিটালে ওভাবে রেগে চলে আসতে দেখে তুবা আর আরিয়ান হসপিটাল থেকে দ্রুত বাড়ি ফিরে এসেছিল। তারা রুমে ঢুকে ময়ের এই অবস্থা দেখে তাকে আগলে ধরেছিল। উজান নিজের হাতে মেডিসিনের প্যাকেটটা নিয়ে ময়ের দিকে এক পা এগুতেই মো তীব্র আতঙ্কে বিছানায় আরো পেছনের দিকে পিছিয়ে গেল। সে নিজের দুই হাত দিয়ে তুবার শরীরটাকে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে তার পেছনে মুখ লুকালো। ময়ের আবদ্ধ চোখ দুটো থেকে তখন অনবরত নোনা জল গাল দিয়ে গড়িয়ে বিছানার চাদরে মিশে যাচ্ছিল। উজানের এই রূপ দেখে মেয়েটার বুকের ভেতরটা যে কতটা কাঁপছিল তা তার চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। উজান নিজের ভুল ভাঙানোর জন্য আর একটু কাছে এগিয়ে যেতে মৌ এবার নিজের সমস্ত শক্তি দিয়ে তীব্র চিৎকার করে উঠল। বাবা, ভাবি, প্লিজ এই লোকটাকে এক্ষুনি এই রুম থেকে চলে যেতে বলো। এই রাক্ষস লোকটা আমার কাছে আবার কেন আসছে? প্লিজ ভাবি, ওনাকে আমার থেকে দূরে যেতে বলো। আমি ওনার কাছে যাব না। পিচ্ছি, প্লিজ এমন করো না, শান্ত হও। আমি তো তোমায়। একদম আসবেন না আপনি আমার কাছে। ভাবি, ওনাকে বলো না দূরে সরতে। এই হিংস্র লোকটা আবারও আমাকে ওভাবে মারবে। আমি আর এখানে থাকবো না ভাবি। তোমার দুই পায়ে পড়ি, তুমি আমায় গ্রামে দিয়ে আসো। আমি আর কোনো দিন কোনো জন্মেও এই বাড়িতে ফিরে আসবো না। আব্বু, তুমি কই গো? প্লিজ আমাকে এসে নিয়ে যাও তোমরা। আমি আর এই বাড়িতে থাকবো না। এখানকার একটা মানুষও ভালো না, সবাই শুধু আমাকে কষ্ট দেয়। আম্মু, ও আম্মু, তোমার মতো মায়া দিয়ে কেউ ভালোবাসে না আমায় এখানে। আমি থাকবো না এখানে, আমি চলে যাব। ময়ের এই কাঁপা কাঁপা কণ্ঠে বলা প্রতিটা আর্তনাদ আর মা বাবার জন্য আকুকে যেন এই মুহূর্তে উজান চৌধুরীর বুকটা মাঝখান থেকে চিরে দু টুকরো করে দিল। মেয়েটার সাথে সে তখন কোনো রাগের মাথায় এমন পৈশাচিক পাগলাম করতে গিয়েছিল তা ভেবে এখন নিজের উপর নিজেরই ধিক্কার দিতে ইচ্ছে হচ্ছে। ওজনে আর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দ্রুত বিছানায় উঠে গিয়ে ময়ের একটা হাত শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। পিচ্চি, প্লিজ এমন পাগলামি করো না।
আমি জাস্ট রাগের মাথায় একটু বেশি করে ফেলেছি। তাই বলে তুমি এই সামান্য কারণে আমাকে এভাবে একা ফেলে চলে যাবে? মো উজানের হাতের ছোঁয়া পাওয়া মাত্রই নিজের হাতটা ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, কিন্তু উজানও আজ নাছুর বান্দা, সেও হাত ছাড়লো না। মো এবার কাঁদতে কাঁদতে তীব্র হেঁচকি তুলে উজানের এই বিষাদগ্রস্ত চোখের দিকে তাকিয়ে বলে উঠল, আমি চলেই যাব, অনেক দূরে চলে যাব, আর কখনো আপনাকে বিরক্ত করতে আসবো না। আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিব। কথাটি শেষ করেই মো নিজের ভেতরের সমস্ত শক্তি এক জায়গায় এনে উজানকে নিজের কাছ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর বিছানা থেকে নেমে এক প্রকার দৌড়ে দরজা খুলে কক্ষ ত্যাগ করে বাইরের দিকে ছুটে চলে গেল। সে তো নিজের বাপের বাড়িতে বড্ড আদরে রাজকন্যার মতো বড় হয়েছে, যেখানে তার চোখে সামান্য এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লে বাপের বাড়ির সবাই তাকে হাসানোর জন্য পাগল হয়ে যেত। যে মেয়েকে আজ পর্যন্ত নিজের বাবা মা একটা ফুলের টুকা পর্যন্ত দেয়নি, সেই অতি আদরের নিষ্পাপ মেয়েটাকে আজ এই পাষাণ উজান চৌধুরী এভাবে সজরে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিয়েছে। মৌ আজ উজানের ভেতরের যে কুৎসিত ও হিংস্র ফেসটা দেখেছে, তা তার ওই ছোট্ট নরম মন কোনোভাবে মেনে নিতে পারছে না। সামান্য একটা কারণে উজান তাকে এত বড় শাস্তি দিল, এতগুলো নোংরা কথা শোনালো, এই ভেবেই মনের গহীনে এক দিককুটে ও বিষাক্ত অভিমানের সে জমা হয়েছে। ময়ূরভাবে উন্মাদের মতো রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে তুবা আর আরিয়ানও দ্রুত তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর উজান বরফের মতো নিস্পন্দ নির্ভর বসে রইল। তার কান জুড়ে তখন কেবল ময়ের শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল, আমি আপনাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেব। মেয়েটা কি সত্যি তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাবে? কিন্তু উজান তো নিজের মনের অবচেতনও এটা কোনো দিন চায় না। ঠিক তখনই ইফাত অত্যন্ত শান্ত পায়ে সামনে এগিয়ে এলো। উজানের এই চরম ধ্বংসস্তূপের মাঝে বসে থাকার করুণ দশা দেখে নিজের ভেতরে সমস্ত রাগ ভুলে ধীর পায়ে এগিয়ে গিয়ে উজানের কাঁধের উপর পরম ভরসার একটা হাত রাখলো। কাঙ্ক্ষিত হাতের সে চেনা ছোঁয়া পাওয়া মাত্রই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা উজান এক পলকেই ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে নিজের সমস্ত পুরুষালী অহংকার হারিয়ে গিয়ে এক পাশে ছেড়ে দিয়ে ইফাতকে দুই হাতে আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে ধরে উজানের এমন আকস্মিক কাণ্ডে ইফাত স্তব্ধ হয়ে গেল। 14 বছর আগে শিরিন যখন অনলি টাকার লোভে উজানের লাইফ থেকে চিরকালের জন্য চলে গিয়েছিল, তখন ইফাত এই পাঁচজন মানবকে এতটা ব্যাপরা হতে বা অপরাধ বোধে এভাবে অনুশোচনা করতে দেখেনি। আজ এই পুচকে ময়ের জন্য সে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, উজানের চোখ মুখে এখন স্পষ্ট এক অপরাধ বোধের ছাপ। অথচ কয়েক ঘন্টা আগেই বাইরের একটা ছেলেকে পিটিয়ে আত্মরা করে আসার পরেও তার মনে বিন্দুমাত্র অনুশোচনা বা ভ্রুক্ষেপ ছিল না। উজানের ভেতরে এমন আমূল পরিবর্তন দেখে ইফাত নিজেই নিজের মনে চরম অবাক হলো। উজান এবার ইফাতকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি হয়ে বসলো। সে ইফাতের হাত দুটো নিজের দুই হাতের ভাঁজে শক্ত করে ঢুকে নিয়ে চরম ভার্ত কাঁপা কাঁপা গলায় আর্তনাদ করে উঠল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ ভাই, বিশ্বাস কর তুই আমাকে। আমি আমার ওই পুচকে পিচ্ছিটাকে বিন্দু মাত্র হার্ট করতে চাইনি। আমি ওকে নিজের হাতে ওভাবে আঘাত করতে চাইনি। কেন তোরা কেউ আমার ভেতরের ছটফটানিটা বুঝতে পারছিস না? ওকে ওভাবে হার্ট করেছে, আমি নিজের ভেতরে তার চেয়েও 1000 গুণ বেশি ক্ষত বিক্ষত হচ্ছি। পিচ্ছি বলল ওনাকে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, আমাকে নাকি ও চিরকালের জন্য আমার এই খাঁচা থেকে মুক্তি দিয়ে দেবে। কিন্তু আমি তো এমন শূন্যতার মুক্তি চাই না, আমার তো ওকেই চাই, অনলি ওই অবাধ্য পিচ্ছিটাকেই চাই। তুই বল না ভাই, ও যদি সত্যি সত্যি আমায় ছেড়ে চলে যায়, তবে আমাকে কে ওভাবে হাসাবে? কে আমার সাথে রোজ অমন পাগলের মতো অধিকার নিয়ে ঝগড়া করবে? প্রতিদিন রাতে আমার বুকে মুখ গুজে ঘুমানোর জন্য কে এমন অবুজের মতো পাগলামি করবে? কে সারাদিন আমার পেছনে ভালোবাসি ভালোবাসি বলে চিল ব্র্যান্ডের মতো চিৎকার করবে? আমি আমার পিচ্ছিকে কোনো মূল্যে হারাতে চাই না। তুই প্লিজ ওর কাছে জানা, ওকে বুঝে বল না আমার এখানে থাকতে। ইফাত এক দীর্ঘ তপ্ত শ্বাস ফেলল। সে আগে বুঝেছিল কোনো না কোনো দিন এমন একটা কাল বৈশাখী ঝড় আসবেই। ইফাত উজানের কাঁধে হাত রেখে তাকে শান্ত হতে বলল, কিন্তু উজান আজ নিজের সমস্ত ম্যাচুরিটির ছাপ ধুয়ে মুছে ফেলে আবুজ বাচ্চাদের মতো করছে। রিল্যাক্স ইয়ার, এমন কিছু হয়নি। তুই আমাকে এই মুহূর্তে রিল্যাক্স হতে বলছিস? সিরিয়াসলি? আর এমন কিছু হয়নি মানে কি? তুই কি আদৌ বুঝতে পারছিস না যে ওকে হারানোর ভয়ে আমার
বুকের ভেতরটা ঠিক কতটা পুড়ছে, কতটা কষ্ট হচ্ছে আমার। উজান নিজের মাথাটা দুই হাঁটুর মাঝখানে নিচু করে নিল। অতিরিক্ত রাগ আর মদ্যপানের কারণে তার চোখ মুখ এখনো টকটকে লাল হয়ে আছে। উজানের এমন করুণ দশা দেখে ইফাত ফুট করেই এক পাগলের মতো শব্দ করে উপহাসের হাসি হেসে উঠল। উজান নিজের জোড়া ভ্রু কুঁচকে চরম বিরক্তিতে তাকালো। তুই আমার এই মরণাপন্ন অবস্থা দেখে এইভাবে হাসছিস? তোর মনে হচ্ছে আমি এখন তোর সামনে দাঁড়িয়ে কোনো জোকস বলছি? হ্যাঁ? ইফাত কোনো রকম হাসি থামিয়ে উল্টো প্রশ্ন করলো। কষ্ট হচ্ছে তোর? কিন্তু কেন কষ্ট হচ্ছে তোর উজান? ওই মেয়েটাকে তো তুই নিজের বউ বলে কোনোদিন স্বীকারই করিসনি, তাহলে আজও চলে যাওয়ার কথা বলতেই কেন তোর মনে এত বড় আহাজারি শুরু হলো? হ্যাঁ, চলে যাক সে, তুই তো তোকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবি, তাহলে এত নাটক কিসের? ইফাতের এই নির্মম সত্য কথাটি শোনা মাত্রই উজান এক তীব্র ছটকায় ইফাতকে নিজের থেকে সজোরে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। তারপর নিজের দুই হাত দিয়ে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে চিৎকার দিয়ে উঠল। তুই কেন বুঝতে পারছিস না? ওই পিচ্চিটাকে ছাড়া থাকতে পারবে না উজান চৌধুরী। রোজ ভালোবাসা নামক যন্ত্রণা দেওয়ার জন্য হলেও ওই মেয়েটাকে আমার চাই, মানে চাই। আমি চিরকালের জন্য মুক্তি চাই না। আমি ওই অবাধ্য মেয়েটার খাঁচায় বন্দি থাকতে চাই আজীবন। কথাটি শেষ করতে করতেই উজান হুট করে ইফাতের শরীরের উপর ঢলে পড়ল। এতক্ষণ নিজের মনের ভেতরের ক্ষোভ আর শক্তির জোরে নিজেকে সোজা করে ধরে রাখলেও এখন আর তার শরীর সঙ্গ দিল না। মাত্রাতিরিক্ত অ্যালকোহল আর অ্যাসিডের তীব্র যন্ত্রণার কারণে তার মাথাটা এখন প্রচণ্ড ঝিমঝিম করছে। চোখের চারপাশে সবকিছু যেন এক গভীর অন্ধকারের চাদরে ঢেকে যাচ্ছে। চারপাশের পুরো রুমটা যেন পাথরের মতো নিথর হয়ে গেল। আর সেই গভীর অন্ধকারের মাঝে উজান ইফাতের বুকে পুরোপুরি সেন্সলেস হয়ে পড়ে গেল। অবশ্য এতে নতুন করে ভয়ের কিছু নেই। মাত্রাতিরিক্ত নেশা জাতীয় দ্রব্য আর মানসিক স্ট্রেস একসাথে নেওয়ার কারণেই তার শরীরটা সাময়িকভাবে অবশ হয়ে পড়েছে। ইফাত বেশ কিছুক্ষণ নিথর হয়ে দাঁড়িয়ে উজানের নিস্পন্দন শরীরের দিকে তাকিয়ে রইল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে উজানকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে সে নিজে ওই কক্ষ ত্যাগ করলো। ইফাত নিজেও এই মুহূর্তে নিজেকে ঠিকঠাক সামলাতে পারছে না। সে খুব ভালো করে বুঝে মায়া নামের জিনিসটা আসলে ঠিক কতটা মারাত্মক ও বিষাক্ত। হয়তো উজান এখনো নিজের মুখে স্বীকার করতে পারছে না যে সে ময়ের প্রতি মনে মনে কতটা মারাত্মক দুর্বল, কিন্তু ইফাত তো উজানের চোখের দিকে তাকিয়ে তার মনের সব কথা এক পলকেই বুঝতে পেরেছে। তবে সে নিজের ধ্বংস হয়ে যাওয়ার জীবনের মতো উজানের জীবনটাকে এভাবে ইগোর টানে ধ্বংস হতে দেবে না। সে উজানকে বুঝিয়ে ছাড়বে এই অন্ধ অধিকার বোধ আর জেলাসি থেকে আসলে পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসার সৃষ্টি হয়। মুখে যতই বউ মানি না বলে চিল্লাক না কেন, ভোরের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শে উজানের চোখের পাতার ঘোর ভাঙল। চোখ মিলতে কয়েক ঘন্টা আগের সে জঘন্য কাণ্ড কারখানা আর ছটফটানির কথা মনে হওয়া মাত্রই উজান বিছানার উপর ধরফরে উঠে বসলো। ময়ের কথা মনে হতে সে এক বুক আতঙ্ক নিয়ে চারদিকে তাকালো, কিন্তু আজ আর ভোরের এই আলোয় নিজের চওড়া বুকের উপর সে অবাধ্য চপল পিচ্ছি মেয়েটাকে সে জড়িয়ে ধরে রাখতে পারল না। বিছানার অন্য পাশটা আজ একদম শূন্য। সে যে অভিমান করেছে উজানের উপর, এক আকাশ সমান তীব্র বিষাক্ত অভিমান মুখে চেপে মেয়েটা রুম ছেড়ে চলে গেছে। উজান নিজের দু হাত দিয়ে মাথাটা চেপে ধরে বেশ কিছুক্ষণ বিছানার উপর ঝিম মেরে বসে রইল। তারপর ধীর পায়ে অপরাধীর মতো নিজের রুম থেকে বেরিয়ে গেল। একে একে বাসার প্রায় সব কটা রুম খোঁজা শেষ হলেও সে মৌকে কোথাও খুঁজে পেল না। তার বুকের ভেতরের ভয়টা এক নিমিষেই 1000 গুণ বেড়ে গেল। অতঃপর করিডোর দিয়ে যাওয়ার সময় সে দেখতে পেল নিজের বাবা মায়ের বেডরুমের দরজাটা কিছুটা খোলা। রোজ সকালেই তার বাবা এই সময়ে মর্নিং ওয়াকে যান। আজ কেন জানি না ভেতরটায় একটু উঁকি দিতে ইচ্ছে হলো উজানের। উজান দরজা ঠেলে ভেতরে উঁকি দিতেই বিছানার এক কোণে মায়ের বুক ঘেঁষে ঘুমিয়ে থাকা মৌকে দেখতে পেল। তার মানে সারা রাত ধরে মৌ নিজের শাশুড়ি আর শ্বশুরের রুমে সে গুটিসুটি মেরে লুকিয়েছিল। ময়ূর সেই ভারত ফ্যাকাশে আর চোখের জলে ভেজা বিধ্বস্ত মুখখানার দিকে তাকিয়ে উজানের নিজের প্রতি এক তীব্র ঘৃণা আর আক্রোশ হতে লাগলো। ইচ্ছে করছিল এখনই দৌড়ে গিয়ে মেয়েটাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে নিজের এই অশান্ত বুকটা শান্ত করতে, কিন্তু সে নিজের পা বাড়াতে পারল না।
যদি তার যাওয়ার কারণে মেয়েটার ঘুম ভেঙে যায় আর সে ভয়ে আবারও চিৎকার করে ওঠে, তখন তো তার এই পিচ্ছি বউটাই মনে মনে আরো বেশি কষ্ট পাবে। তাই উজান একরাশ বিষাদ মেশানো চোখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে থেকে অলক্ষে নিজের রুমে ফিরে এলো। তারপর প্রায় ঘন্টা খানেক ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের ভেতরে সব পাপ ধুয়ে ফেলার চেষ্টা করে। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে এলো সে। ছাদে যাওয়ার আগে সে ইফাতের টেবিলের উপর থেকে নিজের হাতের মুঠো শক্ত করে কিছু একটা নিল। তারপর ধীরে ধীরে ভারী পায়ে ছাদের রেলিংয়ে গ্রিল ঘেঁষে সে একাকী দাঁড়িয়ে গেল। সেই হাতের মুঠো শক্ত করে বন্ধ করা জিনিসটার নাম হচ্ছে সিগারেট। ওজা নিজের জীবনে আজ পর্যন্ত কোনোদিন নেশারী ক্ষতিকারক কাঠি ছুঁয়েও দেখেনি। তবে সে ইফাতকে দেখেছে খুব বেশি কষ্ট বা ট্রমা থাকলে ছেলেরা নাকি সিগারেট খেয়ে নিজের কষ্টটা কিছুটা লাঘব করার চেষ্টা করে। তাই আজ সেও নিজের ভেতরে অসহ্য জ্বালা মেটাতে দূর আকাশের দিকে তাকিয়ে কাঁপানো হাতে সিগারেট ধরালো। এক এক করে কয়েকটি সিগারেট টানতেই তার ফুসফুস কাঁপিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে নিজের বুকের ভেতরের জমে থাকা সমস্ত তীব্র যন্ত্রণা আর বিষাদ ধোঁয়া হিসেবে বাতাসে উড়ে দিতে চাইল। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার চওড়া কাঁধের উপর পরম মায়ায় হাত রাখলো। আচমকা এমন ছোঁয়ায় উজান চমকে উঠে পেছনে তাকালো। পাশে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ইফাত দূর নীল আকাশের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে ঠোঁটের কোণে এক মৃদু হাসল। এই ধোয়ার মাঝে নিজের শান্তি খুঁজছিস? উজান এক পলক ইফাতের দিকে তাকালো। এই ছেলেটা আজকাল না বলতেই তার মনের ভেতরের সব গোপন কথা কিভাবে যেন নিখুঁতভাবে বুঝে যায়। হয়তো দুজনেই এক নৌকার মাঝি বলেই ইফাত তার এই দহনটা টের পাচ্ছে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব চোখাচোখি হলো। তারপর আবারও দুজনে একই সাথে সামনের দূর দিগন্তের আকাশের দিকে তাকিয়ে রইল। উজান এক তপ্ত শ্বাস ছেড়ে নিচু স্বরে উত্তর দিল, শান্তি খুঁজলেই কি আর এত সহজে পাওয়া যায়? ভালোবাসিস ভাবিকে? ইফাত কোনো ভূমিকা না করে সরাসরি মেঘনাদ বধের মতো প্রশ্নটা ছুড়ে দিল। এই আচমকা প্রশ্নটা শোনা মাত্রই উজানের মাথার উপর যেন আস্ত আকাশটাই ভেঙে পড়ল। সে ইফাতের কাছ থেকে এমন প্রশ্ন আশা করেনি। সে থতমত খেয়ে গেল। ইফাত এবার নিজের পুরো দৃষ্টি উজানের ওই বিষণ্ণ মুখের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় বলতে লাগলো, ভালোবাসিস না এটাই বলবি তো? তবে সামান্য চলে যাওয়ার কথা শুনে এমন উন্মাদ প্রেমিকার মতো বিহেভিয়ার করছিস কেন? কেন তাকে বউ মানি না বলার পরেও তাকে ছাড়া থাকতে পারবি না? কেন এক সামান্য মেয়ের কষ্ট দেখলে তোর নিজের বুকে এমন তীব্র কষ্ট হয়? জানি আমার একটা প্রশ্নের উত্তরও তুই দিতে পারবি না। ভালোবাসা এমনই, মনে হয় সে আমার কেউ নয়, অথচ তাকে ছাড়া আমার মুহূর্ত থাকতে পারে না। জানি তোর লাইফে একটা বাজে পাস্ট আছে, তাই বলে নিজের প্রেজেন্ট আর ফিউচারকে ওই পাস্টের অন্ধকারে ডুবিয়ে রাখবি এমন কেন তুই? কেন তোর মনে নতুন করে ভালোবাসার জন্ম হবে না? কেউ একজন চলে গেলেই যে পুরো লাইফটা ওখানেই থেমে যাবে এমন তো নয়। তুই বরং তাকে দেখিয়ে দে তাকে ছাড়াও তুই আজ নিজের জীবনে কতটা পরিপূর্ণ। কাপুরুষের মতো এভাবে ভেঙে পড়ার লোক কিন্তু উজান চৌধুরী নয়। জানিস তো নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ। পুরুষ কখনো একা একাকী এই পৃথিবীতে শান্তিতে বাঁচতে পারে না। প্রতিটা পদক্ষেপে প্রতিটা মোড় একজন পুরুষের একজন নারীর প্রয়োজন হয়। তুই মুখে তা মানিস আর নাই মানিস। একটা নারী যেমন একটা সুখের সংসার ভেঙে চুরমার করতে পারে, তেমনি নিজের মায়া আর ভালোবাসা দিয়ে একটা ভাঙা সংসার নতুন করে গড়তেও পারে। আর সেই কারণেই নারী ছাড়া পুরুষ অর্থহীন। উজান হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে ইফাতের বলা প্রতিটা কথা এক মনে মনোযোগ দিয়ে শুনছিল। নিজের লাইফ নিয়ে সবসময় ব্যাপরুয়া ও চিল করা যে ছেলেটাও সারাদিন ফুরফুরে মেজাজে থাকে, সে আজ তাকে এত সুন্দর করে বোঝাচ্ছে ভালোবাসা কী জিনিস, একজন পুরুষের জীবনে নারীর গুরুত্ব ঠিক কতখানি। উজান নিজের মনে মনে ভাবলো, ভালোবাসা বুঝে সত্যি এমনই এক জাদুকরী জিনিস, যা একটা চরম জেদি রক্ষ আর খারাপ পুরুষকেও এক নিমিষেই এমন বুঝদার ও প্রেমিক বানিয়ে তোলে। ময়ের ওড়নার আঁচলে কামড় দিয়ে তার পিছু পিছু পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে উজান। পুরো চৌধুরী বাড়ি তন্ন তন্ন করে চক্কর দেওয়া শেষ হয়ে গেছে, তবু উজান কোনো মতেই ময়ের আঁচল ছাড়ল না। মো প্রায় বিগত তিনটে দিন ধরেই উজানের সাথে না একটা কোনো কথা বলছে, আর না তার সাথে দেখা করেছে, আর না ভুল করেও তার মুখোমুখি হয়েছে।
এই 3টা দিন মৌ নিজের মনের তীব্র অভিমানে গাল ফুলিয়ে উজানকে ছাড়া দিব্যি থাকতে পারলেও উজান এদিকে বিরহে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার কাছে সামান্য 3টে দিন যেন তিনটি যুগের চেয়ে অনেকটা বেশি দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লেগেছে। সে এখন নিজের মনের অবচেতনে খুব ভালো করেই বুঝতে পেরেছে সে এই পৃথিবীর সব কিছু এক পলকে ছেড়ে দিতে পারলেও মৌ নামের এই পুচকে অবাধ্য মেয়েটিকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। মৌ রাগ দেখিয়ে দৌড়ে এদিক ওদিক ছুটে গেল। ও যেন এক উন্মাদের মতো তার পিছু পিছু ছুটে চলল। চৌধুরী বাড়ির ছোট বড় সকলেই লিভিং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তারা সকলেই উজান আর মৌয়ের এমন অভাবনীয় কাণ্ড কারখানা দেখে পুরো হা হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। গম্ভীর পাথরে আর বদমেজাজি ছেলেটার ভেতরে হুট করেই এমন আকাশ পাতাল পরিবর্তন এসেছে তা বাড়ির কেউ সহজেই মেনে নিতে পারছে না। তবে এই দৃশ্য দেখে দূর থেকে ইফাত মনে মনে বাজায় খুশি হলো। যাক, এবার অন্তত তার এই খ্যাপাটি ও বাপুরুয়া ভাইটা নিজের ইগো বিসর্জন দিয়ে মেয়েটাকে নিজের করে নেবে, তাকে বুক ফুলিয়ে ভালোবাসবে। মৌ ওভাবে সারা বাড়ি ছুটাছুটি করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে উঠে শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এবং অতি দ্রুত তার পেছনে নিজের শরীরটা লুকিয়ে ফেলল। তারপর শাশুড়ির কাঁধের আড়াল থেকে ওজানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চরম তেজ দেখিয়ে বলল, শাশুড়ি আম্মা, তোমার এই বেহায়া ছেলেকে একটু বলো আমার কাছ থেকে দূরে সরতে। এই লোকটা এখন আমার কাছে কেন আসছে? হ্যাঁ, আমাকে যতই পাম দিক আর তেল মারুক, আমি আর একটা মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি কাল সকালেই সোজা নিজের বাপের বাড়ি চলে যাব। মৌয়ের মুখে চলে যাব শব্দটা শোনা মাত্রই ওজান মুখ বাঁকিয়ে বলে উঠল, উনি নাকি চলে যেতে চাইলেই যেন আমি ওনাকে বিদায় দেওয়ার জন্য খুশিতে নাচতে নাচতে হাততালি দেব। জাস্ট একটা পা এই বাড়ির সীমানার বাইরে বের করে দেখোই না। সেদিন তো রাগের মাথায় শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর এবার যদি অবাধ্যতা করছো তবে সোজা হাত পা ভেঙে বিছানায় বসিয়ে রেখে দিব, যাতে সারা জীবন শুধু আমার সামনেই বসে থাকো। আমি যাবই যাব। কি করবেন আপনি শুনি? মারবেন? মারুন, তবুও যাব। মৌ শাশুড়ির পেছন থেকে মুখ উঁচিয়ে বলল। ওজান আবারও তড়িৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ছেলের এমন ব্যাপারও আচরণ দেখে মৌসুমী চৌধুরী নিজের চোখ দুটো বড় বড় করে চোখ রাঙিয়ে তাকালেন। মায়ের সেই অগ্নি দৃষ্টি দেখে ওজান এবার খানিকটা দমে গেল। তবে তার এই দমে যাওয়াটা যে সাময়িক তা তার চোখের দিকে তাকালেই খুব ভালো করে বোঝা যাচ্ছিল। আর মাঝে মৌসুমী চৌধুরী নিজের দাঁতে দাঁত চেপে ছেলের উপর গর্জে উঠলেন, সমস্যাটা কি তোর উজান? তুই সকাল থেকে এইটুকু একটা মেয়েকে ওভাবে সারা বাড়ি তাড়িয়ে তাড়িয়ে কেন জ্বালানো শুরু করেছিস? মায়ের ধমক শুনে উজান এক পলকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে একবার ভারটা চোখে মায়ের দিকে তাকালো, তো আরেকবার মায়ের পেছনে লুকিয়ে থাকা নিজের পুচকে বউয়ের দিকে তাকালো, আর একবার সোফায় বসে থাকা বাড়ির বাকি সবার দিকে চোখ বোলালো। তারপর সে নিজের মায়ের দিকে খানিকটা ঝুঁকে ময়ের দিকে তর্জনী উঠিয়ে অত্যন্ত রহস্যময় কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ালো, আচ্ছা আম্মু, আমার প্রশ্নের উত্তর দাও তো। তুমি এই শয়তান বিড়ালের বাচ্চাটার ঠিক কি হও? ওজানের এমন অদ্ভুত কথা শুনে মৌসুমী চৌধুরী এক মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেলেন। ভর সন্ধ্যাবেলা ছেলে হঠাৎ কেন তাকে এমন বোকা বোকা প্রশ্ন করছে তা তিনি কিছুতেই বুঝতে পারলেন না। তবু নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, কেন? আমি ওর আইনত শাশুড়ি হই। গুড, তাহলে ড্যাড ওর কি হয়? কেন শ্বশুর হয়? তাহলে এবার বলো আমি কি হই ওর? মৌসুমী চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, তোর নিজের বিবেক কি জানে না তুই মেয়েটা ঠিক কি হোস? হ্যাঁ আম্মু, যা জিজ্ঞেস করছি দয়া করে সেটার একটু ক্লিয়ার উত্তর দাও না প্লিজ। তুই ওর বিবাহিত হাজবেন্ড হোস। এবার হয়েছে তো তোর। তাহলে আমরা দুজন একে অপরের সম্পর্কে কি হই আম্মু? কেন হাজবেন্ড ওয়াইফ? মায়ের মুখ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা শোনা মাত্রই উজানের ঠোঁটের কোণে এক মস্ত বড় বিজয়ের হাসি ফুটে উঠল। সে পুরো লিভিং রুম কাঁপিয়ে করা গলায় আওড়ালো, রাইট, আমরা দুজন হলাম লিগেল বর বউ। আর যেহেতু এই চিলড্রেন বিড়ালের বাচ্চাটা আমার নিজের বিবাহিত বউ, সেই হিসেবে ওকে শুধু এই সন্ধ্যাবেলা জ্বালানোই নয়, সারা জীবন ওর শাড়ির আঁচল কামড়ে ধরে ওর পিছু পিছু ঘুরে বেড়ানোর পূর্ণ রাইট বা অধিকার এই উজান চৌধুরীর আছে, বুঝলে?
ওজানের মুখে এমন প্রকাশ্য নির্লজ্জ স্বীকারোক্তি শুনে সোফায় বসে থাকা বাড়ির ছোট বড় সবাই পুরো স্তব্ধ হয়ে এক পলক তাকিয়ে রইল। সবার মাথায় যেন আচমকা এক বিশাল আকাশ ভেঙে পড়েছে। গম্ভীর প্রফেসর ছেলেটার হঠাৎ কি এমন মানসিক রোগ হলো, সবাই মনে মনে সেটাই ভাবছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে আরিয়ান সোফা থেকে হালকা হেসে বলে উঠল, ভাই তুই ঠিকঠাক আছিস তো? ওজান মুহূর্তের মধ্যেই আরিয়ানের দিকে তাকিয়ে নিজের দাঁত কিরমির করে উঠল। কাছে আসো, আমার প্যান্ট চেক করে দেখে যাও আমি ঠিকঠাক আছি কিনা। আরিয়ান ওজানের এমন কড়া জবাব আর রসিকতা শোনা মাত্রই এক নিমিষে চুপসে গিয়ে মুখ বন্ধ করে ফেলল। ওজানের মুখ থেকে এমন খোলামেলা কথাবার্তা সে কোনোদিন হজম করতে পারবে না। আর মাঝে ওজান নিজের মুখটা একটু বাঁকিয়ে চারপাশের সবাইকে উদ্দেশ্য করে বলল, ইফাতের মতো যদি তোমরা সবাই মিলে আমাকে একটু আগে সুবুদ্ধি দিতা, তাহলে আজকে আমি ঠিকঠাক আছি কি না সেটা আর তোমাদের কষ্ট করে মুখ ফুটে জিজ্ঞেস করতে হতো না। এতদিনে তোমরা হাতে কলমে তার প্রমাণ পেয়ে যেতে। ছি ছি, এতদিন কি ভুলটাই না করেছি আমি। ওজানের কথার ভেতরের আসল গুরু অর্থ বাড়ির বাকি সবার মাথার উপর দিয়ে 5G গতিতে চলে গেলেও এক কোণে বসে থাকা ইফাত কিন্তু ঠিকই পুরোটা বুঝতে পারলো। তাই সে নিজের হাসির ব্যাগ লুকাতে ঠোঁট কামড়ে চেপে ধরে আড়ালে হাসতে লাগলো। ততক্ষণে ওজান আর কাউকে কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় মায়ের পেছন থেকে ময়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে টেনে এক টানে নিজের চড়া বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। তারপর ময়ের কানের কাছে মুখে নিয়ে অত্যন্ত আধুরে ও উদ্গ্রীব কণ্ঠে প্রতিধ্বনিত করল, হেই মাই লিটল সুইট পিচ্চি, অনেক রাত হচ্ছে, এবার শান্ত মেয়ের মতো চলো রুমে চলো দেখি। মৌ ওজানের বুকে পৃষ্ঠ হতে হতে ছটফট করতে লাগলো। যাব না আমি আপনার সাথে, ছাড়ুন আমাকে। একদম অমন পচা কথা বলবে না পিচ্চি, তাড়াতাড়ি রুমে চলো বলছি। এই 3টে দিন তোমাকে ছাড়া শান্তি মতো ঘুম আসেনি। মৌ নিজের মুখখানা চরম অভিমানে অন্যদিকে ঘুরে নিল। একে তো সে সেই রাতের ওই অন্যায় থাপ্পড়ের কথা এক মুহূর্তের জন্য ভুলনি, তার উপর এই লোকটা এখন সবার সামনে কোন মুখে এত বড় বড় অধিকার দেখাচ্ছে। ময়ের এই প্রকাশ্য অ্যাভয়েড করাটা উজান নিজের পুরুষালী ইগোতে আর নিতে পারল না। সে এক এক করে লিভিং রুমে উপস্থিত বাড়ির সবার দিকে তাকালো। তারপর হুট করেই কোনো কিছুর তোয়াক্কা না করেই ময়ের নরম গালে নিজের ঠোঁট দুটো ছুয়ালো। উজান শুধু একটা চুমু খেয়ে ক্ষান্ত হলো না, এরপর সে অত্যন্ত ক্ষুধার্থ উন্মাদের মতো ধীর পায়ে ময়ের সারা মুখমণ্ডল, কপাল আর চোখে অজস্র আদরে চুমুতে ভরে তুলল। বাসার সবার সামনে উজানের এমন আচমকা কাণ্ড দেখে মো মুহূর্তের মধ্যে লজ্জায় ও আতঙ্কে বরফের মতো জমে নিথর হয়ে গেল। চারপাশের সবার এমন হা করা দৃষ্টি দেখে মোর মনে হচ্ছিল যদি এই মুহূর্তে মেঝের মাটি দুভাগ হয়ে যেত তবে সে লজ্জায় মাটির তলে ঢুকে যেত। সে নিজের দাঁতে দাঁত চেপে অত্যন্ত নিচু স্বরে গজগজ করতে লাগলো, বেহায়া লোক, বউ মানেন না অথচ বাপ মায়ের সামনে চুমাচুমি করতে লজ্জা করে না। যাব না আমি আপনার সঙ্গে, ছাড়ুন আমায়। উজান এবার নিজের মুখটা আরো বেশি বাঁকিয়ে উত্তর দিল, বউ মানি আর নাই মানি, তবে লজ্জা টজ্জা আমার করে না। বেশি ছটফট করলে রুমে ঢোকার আগেই বাকি কাজ এখানেই সেরে ফেলবো, মাইন্ড ইট। ছেলের মুখে এমন কথা শোনা মাত্রই আরিফুল চৌধুরী সহ বাড়ির বয়স্ক বড়রা সবাই কাশতে কাশতে এক প্রকার বাধ্য হয়ে দ্রুত ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। গম্ভীর ছেলেটা যে আচমকা এমন রোমান্টিক কাণ্ড করে বসবে তা বাড়ির কোনো সদস্য স্বপ্নে ভাবেনি। বড়রা চলে যেতে আরিয়ান সোফায় শুয়ে হাসতে হাসতে বলে উঠল, বাহ রে ভাই বাহ, এই তোর বউ না মানার আসল নমুনা। হ্যাঁ, দিন দুপুরে সবার সামনে বউয়ের সাথে কিসুমিসু করে বেড়াস আর আমাদের সামনে ভাব দেখাস তুই নাকি বউ মানিস না। হায় আল্লাহ, দিনের বেলাতে যদি তোর এই অবস্থা হয় তবে রাতে রুমের দরজা বন্ধ করে না জানি তোরা দুজন কি করিস। আরিয়ানের এই ফাজলামির মাঝেই হুট করে উজান এক ঝটকায় মুখে নিজের দুই বাহুর মাঝে পাজা কোলা করে কোলে তুলে নিল। আচমকা শুনে ভেসে উঠায় মো তীব্র ভয়ে নিজের চোখ মুখে একদম খিচে বন্ধ করে ফেলল এবং বাচ্চার তাকে দিয়ে উজানের শার্টের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। বউয়ের এমন ভারত ও আদরের রূপ দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে মুখে কোলে নিয়ে ধীর পাশ ফিরিয়ে নিজের বেডরুমের দিকে উঠতে উঠতে আরিয়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, সরি টু সে ভাইয়া, এখন কিন্তু মোটেও দিন দুপুর নয়, এখন চারপাশ পুরো নিঝুম রাত,
তাছাড়া বিয়ে যখন করেই ফেলেছি তখন বইয়ের মন রক্ষা করতে গেলে এমন টুকটাক কিছু মিছু তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তোমরা এত রিয়েক্ট করছো কেন? এর জন্য তোমরা আবার আমাকে ভুল বুঝো না ভাই। জাস্ট বইয়ের মন রক্ষার খাতিরে যা হবে। আমি নিজে থেকে কিছু করব না, ট্রাস্ট মি। আমি এইটুকু ইনোসেন্ট বাচ্চা ছেলে, আমার দ্বারা কি এই পচা কাজ পসিবল? ওজান মুখে কোলে নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে পেছনে লিভিং রুমে বসে থাকা ইফাত, আরিয়ান আর তুবা একসাথে উচ্চস্বরে হেসে কুটি কুটি হতে লাগলো। ওজান মুখে পাজা কোলা করে নিয়ে রুমে ঢুকতে নিজের সমস্ত রাগ উগড়ে দিয়ে ওজানের শক্ত বুকের উপর এলো পাথারিয়ে ছোট ছোট ঘুষি মারতে লাগলো। এতে অবশ্য ওজান চৌধুরীর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা মাথা ব্যথা হলো না। সে ডোন্ট কেয়ার ভাবটা মুখে বজায় রেখেই মুখে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তবে বাইরে থেকে নিজেকে যত শক্ত দেখাক না কেন, ওজানের ডান হাতে কিন্তু এখনও তীব্র ব্যথা রয়েছে। দেখতে বেশ শুকনো গরনের হওয়ায় তাকে এক হাতে আগলে নিয়ে আসতে ওজানের তেমন একটা ব্যাগ পেতে হয়নি ঠিকই, কিন্তু শুয়ে দিয়ে ওঠার সময়ে ময়ের অনবরত ছটফটানির কারণে ওজানের চোট পাওয়া হাতটা দেয়ালের কোণে সজোরে লেগে নতুন করে অনেকখানি চোট পেয়েছে। বিছানায় বসা মাত্রই আবার এক ঝটকায় উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু ওজান তার চেয়েও চতুর। সে দ্রুত গিয়ে রুমের মেইন দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং এক বুক ক্লান্তি নিয়ে বিছানায় নিজের গা এলিয়ে বসলো। উচ্চতায় ওজনের চেয়ে অনেকটা খাটো হওয়ায় দরজার ওই উঁচু লকটার নাগাল সে কোনোভাবেই পেল না। এমনকি রুমে এমন কোনো হালকা পাতলা চেয়ার বা ঠুলো নেই যা টেনে নিয়ে সে দরজার সামনে দাঁড় করাবে। যা আছে তার সবগুলোই ময়ের ওজনের চেয়ে অনেক বেশি ভারী। পালাবার কোনো পথ না পেয়ে মই বার হনহন করে বিছানায় আশ্রয় ওজনের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দুই কোমরে দুই হাত গুজে চোখ দুটো বড় বড় করে অত্যন্ত কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করলো, বেয়াদ্দ পুরুষ, সবার সামনে অমন অধিকার ফলিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন সবার সামনে অমন বেহায়াপনা করলেই তাসফিয়া বউ আপনাকে এক পলকে ক্ষমা করে দেবে? নো নেভার, কোনো দিনও না। আব্বু কাল সকালে এই বাড়িতে আমাকে নিতে আসবে আর আমি কালকে আব্বুর সাথে নিজের বাপের বাড়ি চলে যাব। ময়ের মুখের শেষ বাক্যটা শেষ হতে পারল না। তার আগে ওজান এক হ্যাচকা টানে ময়ের নরম হাতটা ধরে নিজের চড়া ও উন্মুক্ত বুকের উপর আশ্রয় ফেলল। আচমকা টানে মো সরাসরি ওজানের উপর এসে পড়তেই ওজান ময়ের কানের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে ফিসফিসে আওড়ালো, ওহ মাই লিটল সুইট বউ, তুমি নিজে চাইলেই তো আর এই উজান চৌধুরী তোমাকে এত সহজে তারই খাঁচা থেকে যেতে দিচ্ছে না। মো ওজানের বুকের বন্দি দশা থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। আর বউয়ের এমন অবধ ছটফটানি দেখে ওজান নিজের ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসতে লাগলো। সে নিজেও নিজের মনকে প্রশ্ন করে বুঝতে পারছে না হুট করে এই সামান্য মেয়েটার মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে কেন তার নিজের বুকের ভেতরটা এমন তীব্র হাহাকার করে উঠছিল। ময়ের প্রতি ওজানের মনে মনে যে এক অদ্ভুত অলৌকিক অনুভূতির জন্ম হয়েছে তা আজ অনস্বীকার্য। কিন্তু কেন এই অনুভূতি? এর উত্তর উজান চৌধুরী নিজের কাছেও নেই। বিগত 2 বছর ধরে এই মেয়েটা তার পেছনে সারাদিন পাগলামি করার কারণে, নাকি সমাজ ও ধর্মের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার টানে? তবে কারণ যাই হোক না কেন, ওজান এখন নিজের মনের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে পুরোপুরিভাবে এই মোহ নামক মায়ায় মগ্ন করে ফেলার। আর কোনো কিছুর জন্য না হলে ওই নিষ্পাপ পিচ্ছি মেয়েটার চোখের সমস্ত স্বপ্ন এবার সে নিজে পূরণ করবে, তাকে একটা সুখের ভালোবাসার উপহার দেবে। যদিও সে নিজে এখনও জানে না সে এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবে। এর মাঝে মো আবারও চেঁচে উঠল, ছাড়ুন বলছি, আমাকে একদম ছবেন না। এই বলে মো তীব্র আক্রোশে ওজানের বাঁধন থেকে সরে আসতে চাইল। আর নিজেকে মুক্ত করার এই তাড়াহুড়োতে সে অসাবধানতা বশত ওজানের সে আঘাতপ্রাপ্ত হাতটার উপর সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। আর তৎক্ষণাৎ ওজান তীব্র ব্যথায় নিজের মুখমণ্ডল চরমভাবে বিকৃত করে ফেলল। একটু আগের দেয়ালের চোটের ব্যথায় এখনো কমেনি, তার উপর আবার এই মেয়েটার শক্ত হাতের খুশি। মো দেখতে যতই শুকনো আর পাতলা হোক না কেন, আর আগলে তার শরীরে অনেক জোর চলে আসে। ওজান তা আজ হাড়ে মাসি টার পেল। ওজান ব্যথায় কুঁকে ওঠে। আউচ! মো ওজানের মুখ থেকে এমন যন্ত্রণার আওয়াজ শুনে এক ভারার্থ দৃষ্টিতে তাকালো। ওজানের ব্যথায় নীল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটায় এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। নিজের অজান্তেই ওজানকে এভাবে এত বড় আঘাত দিয়ে ফেলায় ময়ূর নিজের উপরে এখন ভীষণ রাগ হতে লাগলো। সে নিজের সমস্ত মান অভিমান একপাশে ঠেলে দিয়ে দ্রুত ওজানের চোট পাওয়া হাতটা নিজের দুটি নরম হাতের মুঠোয় টেনে নিল।
তারপর গভীর মায়ায় ও ব্যাকুলতায় সে ব্যথার জায়গায় আলতো করে মুখ হয়ে ফু দিতে লাগলো। মৌ একরাশ অসহায় ও অপরাধী দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে একদম নরম গলায় বলে উঠল, খুব বেশি ব্যথা দিয়ে ফেলেছি তাই না? আই এম রিয়েলি সরি, আমি সত্যি বুঝতে পারিনি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। উজান এক দৃষ্টিতে ময়ূর ওই ভারত মায়াবী মুখখানার দিকে তাকিয়ে আলতো করে হাসলো। এই মেয়েটা যখন এভাবে ভয় পায় বা হাসে তখন তাকে দেখতে ঠিক কতটা মারাত্মক কিউট লাগে উজান নিজের জীবনে আর আগে এত নিখুঁত ও গভীর দৃষ্টিতে কখনো খেয়ালই করেনি। আজ তার মনে হলো মেয়েটি সত্যি অসম্ভব সুন্দর, এক মায়াবী অপ্সরী। অথচ সে নিজের তীব্র অহংকারের কারণে এতদিন এই পবিত্র মেয়েটার দিকে একবার ফিরেও তাকায়নি। ইফাত সত্যি ঠিক কথা বলে, নারী ছাড়া পুরুষ একেবারে অসম্পূর্ণ। এই ধ্রুব সত্যটা মনে মনে স্বীকার করা মাত্রই উজানের বুকের ভেতরের সমস্ত অশান্তি ধুয়ে মুছে এক স্বর্গীয় শান্তি বিরাজ করতে লাগলো। আচমকা সে নিজের শরীরটা আরও কিছুটা ময়ূর দিকে ঝুঁকে নিয়ে তারপর চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়ালো, ব্যথা যখন দিয়েই ফেলেছ তাহলে পানিশমেন্ট হিসেবে আমাকে এখন গুনে গুনে 10-10টা মিষ্টি চুমু দাও দেখি। উজানের মুখ থেকে এমন আকাপট ও খোলামেলা দাবি শুনে মৌ মুহূর্তের মধ্যেই পুরো থমথমে খেয়ে গেল। এই লোকটা কি তার সাথে নির্ঘাত কোনো ফাজলামো বা ইয়ার্কি করছে? আর নয়তো যে লোকটা দিন রাত 24 ঘন্টা তোমাকে বউ মানি না বলে মুখে ফেনা তুলে ফেলতো, সে আজ হঠাৎ সবার সামনে আর রুমের ভেতরে এমন সাইকো প্রেমিকের মতো বিহেভিয়ার করছে কেন? মৌ নিজের লজ্জা লুকাতে এবারও কৃত্রিম চোখ রাঙিয়ে উজানের দিকে তাকালো। অসভ্য পুরুষ! উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ঝুলিয়ে দিয়ে আরো কাছে এগিয়ে এলো। তারপর চোখ টিপে বলে উঠল, তাহলে 1000 খানেক চুমু দিয়ে সভ্য পুরুষ বানিয়ে ফেলো। উজানের মুখে প্রকাশ্যে এমন দাবি শোনা মাত্রই মোর আগে গজগজ করে উঠল। এমন অদ্ভুত ও বেহায়া পুরুষ সে নিজের জীবনে দুটো দেখেনি। সে উজানের সাথে আর একটা কথাও বাড়ালো না, উল্টো দিকে ঘুরে ধরফর করে নিজের মুখটা ফিরিয়ে রাখলো। মনে মনে শক্ত প্রতিজ্ঞা করলো, এই পাষাণ লোকটার সাথে সে আর একটা কথাও বলবে না। উজান বার কয়েক তার দিকে তাকালো, একটু মানানোর চেষ্টা করলো, তবু মৌ নিজের গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে রাখলো। রুমের মেন দরজা লক থাকায় সে রুম থেকে বের হতে পারল না, তাই হনহন করে ব্যালকনির দিকে চলে গেল। উজানও এক গুয়ের মতো তার পেছু পেছু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, কিন্তু মৌ জেদ ধরে আকাশের দিকে তাকিয়ে রইল। উজানের সাথে একটাও কথা বলল না। উজান এবার কিছুটা কাতর গলায় আওড়ায়, এই পিচ্ছি বউ একটু কথা বলো না প্লিজ। 3-3টে দিন ধরে নিজের মনে অভিমান জমিয়ে একটাও কথা বলনি, এখনও ওভাবে মুখ ফিরিয়ে থাকবে? প্লিজ টকিং টু মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর কখনো এমন হবে না। এরপর থেকে তুমি যা বলবে এই উজান চৌধুরী ঠিক তাই শুনবে, গড প্রমিস। মৌ এবার এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে তীব্র অভিমানের স্বরে উত্তর দিল, আমি কোনো দিনই কথা বলবো না আপনার সাথে। আপনি সেদিন কেন আমাকে ওভাবে সজোরে থাপ্পড় মেরেছিলেন? হ্যাঁ, আমি কালকেই আব্বুর সাথে চলে যাব আর কোনো দিনও এই বাড়িতে ফিরে আসবো না। আপনি খুব খারাপ, ভীষণ খারাপ একটা মানুষ। পিচ্ছি প্লিজ, পিচ্ছি ক্ষমা করে দাও না। ট্রাস্ট মি, নেক্সট টাইম এমন রুড আর কখনো হব না। উজান বেশ অনুনয় করে বলল। মৌ এবার উজানের চোখের দিকে তাকালো। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নীরব চোখাচোখি হলো। উজানের অপরাধী মুখটা দেখে ময়ের মনে হুট করেই খানিকটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল, তাহলে আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেবেন? ময়ের কথা শোনা মাত্রই উজানের ভিতরে সে কড়া প্রফেসর রূপটা এক নিমিষে জেগে উঠল। সে এক ঝটকায় নিজের চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে, শাশুড়ির মেয়ে, সর এখান থেকে। পড়াশোনা চাঙ্গে ফেলে এসেছে পাশ করতে, রসগোল্লা দেব, বড় বড় রসগোল্লা দেব খাতায়। এবার উজানের দিকে এক চরম কটমট দৃষ্টি নিক্ষেপ করলো। ভেবেছিল এই সুযোগে অন্তত উজানের কাছ থেকে প্রশ্ন ফাঁস বা পাশ করার একটা আশ্বাস আদায় করে নেবে, কিন্তু এই লোকটা যাতে মাতাল হলেও তালের বেলায় একেবারে ঠিক আছে। নিজের প্রফেশন নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না। মৌ চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে ব্যালকনির অন্য এক কোনায় গিয়ে দাঁড়িয়ে রইল। উজানও নাছুট বান্দা, সে আবারও উমের পেছনে পেছনে গেল এবং তার আঁচলটা আলতো করে টেনে ধরে কাতর স্বরে মিনতি করলো, এই পিচ্ছি আবারও ওভাবে মুখ ঘুরিয়ে নিলে একটু কথা বলো আমার সাথে। বলবো না কথা, আগে ভালো মানুষের মতো প্রমিস করুন যে আমায় পরীক্ষায় পাশ করিয়ে দেবেন। মৌ জেদ ধরল। উজানে এক দীর্ঘ শ্বাস ফেলে আওড়ায়, প্লিজ পিচ্ছি,
অবুঝ বাচ্চাদের মতো অবাস্তব কথা বলো না, এটা কোনোদিনই পসিবল নয়। তাহলে আমি আপনার সাথে আর কোনো দিন কথা বলবো না। একে তো সেদিন আমাকে ওভাবে জোরে থাপ্পড় মারলেন, আমি মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেলাম। আবার এই ছোট্ট একটা কারণে আমার ভাইটা আজ হসপিটালের বেডে ভর্তি। ফুপি কত কান্না করেছে, আপনার বিন্দু মাত্র ধারণা আছে সেটার? এতে আমার কি দোষ শুনি? আমি কি আগে থেকে জানতাম নাকি যে ওটা আমার নিজের শালা বাবু? তাছাড়া সে যাই হোক না কেন, ওই বজ্জাত পিচ্ছি ছেলেটা আমার এই পিচ্ছি বউয়ের সাথে ওভাবে গায়ে ঘেঁষাঘেঁষি কেন করবে? যেখানে আমি নিজে এখনো তোমার এতটা কাছাকাছি যাইনি, সেখানে ওই ছেলের কোন সাহসে ওভাবে যাবে? আমার পিচ্ছি কি ওর বিবাহিত বউ? না তো। তাহলে কেন ও আমার বউকে ওভাবে জড়িয়ে ধরবে শুনি? কেন আমার বউয়ের সাথে ওভাবে হেসে হেসে মিষ্টি করে কথা বলবে? ওই বেয়াদব ছেলে কেন আমার বউকে চকলেট গিফট করবে? হ্যাঁ, আমার কি টাকা পয়সা নাই নাকি? আমি নিজে রোজগার করতে পারি না কোনটা? আবার আমারই সামনে আমার নিজের বউয়ের কাঁধে ওভাবে হাত দেয় কোন সাহসে বলো আমায়? ওজনের মুখ থেকে অনর্গল আমার বউ আমার পিচ্ছি শব্দগুলো শুনতে শুনতে মুখ হুট করে প্রশ্ন ছুড়ে দিল। সে সোজা ওজনের চোখের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।